আজকের আমাদের আলোচ্য বিষয় তাহারই পড়ে মনে বেগম সুফিয়া কামাল। তোমরা জানো কভারে আছি আমি সাইম হোসেন শামীম। আজকে আমাদের তাহারই পড়ে মনে বিষয় কবিতার উপর ক্লাস হবে। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহারই পড়ে মনে কবিতাটা আজকে আমরা মোটামুটি ছোট ছোট করে 4টা ভাগে আমরা শিখব। তার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে পটভূমি সম্পর্কে জানবো, কারণ একটা কবিতার পটভূমি সম্পর্কে না জানলে তুমি পরবর্তীতে যেতে পারবে না। 2 নম্বরে হচ্ছে বেগম সুফিয়া কামালের জন্ম এবং তার হচ্ছে কর্মজীবন সম্পর্কে জানবো। 3 নম্বরে আমরা কবিতার ব্যাখ্যা জানবো এবং 4 নম্বরে পাঠ পরিচিতি সম্পর্কে জানবো। তো আমরা চলো যাই, শুরু করি আজকের কবিতা। এবং ভিডিও শুরু করার আগেই বলছি যে যারা আমার চ্যানেলে নতুন, তোমরা সবাই জানো আমি ইউটিউবে নতুন, তো অল্প দিনে শুরু করছি। তো তোমাদের হচ্ছে ভালোবাসা এবং দোয়ায় আজকে আমার দ্বিতীয় ভিডিও। আমার পরবর্তী ভিডিও হবে হচ্ছে কবিতার আদ্যপান্ত, অর্থাৎ কবিতার ছন্দ, মাত্রা, পর্ব, চরণ এগুলা কাকে বলে এবং পর্ব এগুলার উপরে একটা ডিটেইল ক্লাস হবে, যেন একটা কবিতা পড়লে কি জানতে হয় সেটা তোমরা বুঝতে পারো এবং সেটা জানতে পারো। এই জন্য পরবর্তী ক্লাসে আসবে। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের আমাদের প্রথম পার্ট হচ্ছে বেগম সুফিয়া কামাল, অর্থাৎ তাহারই পড়ে মনে কবিতার লেখিকা একটু ভুল হয়েছে, তাহারই পড়ে মনে কবিতার লেখিকা সুফিয়া কামাল। তো সুফিয়া কামালের জন্ম 20 জুন 1911 বরিশাল, অর্থাৎ তৎকালীন ব্রিটিশ ভারতে, বর্তমান বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে তোমরা সবাই জানো 1971 সালের 16 ডিসেম্বর। তো মৃত্যু হচ্ছে 20 নভেম্বর 1999। তখন তার বয়স ছিল 88 বছর। বলছে তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। এখানে আমার একটু কম্পিউটার মিস্টেক হচ্ছে, একটু। তো সৈয়দ আব্দুল বারী, মাতার নাম সাবেরা বেগম। তার পেশা আমরা সবাই জানি, তিনি একজন হচ্ছে সমাজ সেবিকা ছিলেন, লেখিকা ছিলেন, কবি ছিলেন। বলছে তিনি যখন 1911 সালে যখন তার জন্ম হয় বাংলাদেশে, তখন আমাদের মেয়েদের লেখাপড়ার পরিবেশ আসলে ছিল না। প্রত্যেক ঘরে মেয়েরা খুবই কনজারভেটিভ জীবনযাপন করত সেই সময়। আসলে যদিও বেগম সুফিয়া কামাল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন, কিন্তু তার জন্য সেই সুযোগ হয়ে ওঠেনি। তাই সে তার বড় ভাই এবং বড় বোনের সাহচর্যে গিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হন, অর্থাৎ নিজের বাসায় বিভিন্ন মাধ্যম থেকে তিনি পড়াশোনা করেন এবং স্বশিক্ষায় শিক্ষিত হন। তার একাডেমিক কোনো কোয়ালিফিকেশন ছিল না। বলছে তার কয়েকটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম দেখো আছে, এটা 4টা দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। তোমরা সবাই জানবাই যে কেয়ার কাটা বইতে উল্লেখ করা নাই, আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা যদি পারো একটা স্ক্রিনশট নিয়ে নেবা, তোমাদের জন্য ভালো হবে। কেয়ার কাটা হচ্ছে শুধুমাত্র গল্প গ্রন্থ, আর যে সাঝের মায়া প্রথমে আছে। আজকে তাহারই পড়ে মনে কবিতাটা হচ্ছে সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বলছে তার উল্লেখযোগ্য পুরস্কার 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পান, 1976 সালে 21 পদক, এই 76 সালে এটা আসে, স্বাধীনতা পুরস্কারও আসে। তো তোমাদের জানতে হবে। এবং ওনার দাম্পত্য সঙ্গী ছিলেন 2 জন। তোমাদের মনে হতে পারে কেন 2 জন, কারণ তার প্রথম স্বামী তার হচ্ছে আত্মীয়র সাথেই বিয়ে হয়েছিল। সৈয়দ নেহাল হোসেন ছিলেন হচ্ছে তার প্রথম স্বামী, যার সাথে তার 10 বছরের একটা সম্পর্ক ছিল, বিবাহিত সম্পর্ক। তো ওনার বিয়ে হয়েছিল, সুফিয়া কামালের বিয়ে হয়েছিল মাত্র 11 বছর বয়সে সৈয়দ নেহাল হোসেনের সাথে। তারপরে সে তোমার 10 বছর একটা বিবাহিত জীবন পার করার পরে সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মারা যান। তারপরে তিনি কিছুদিন হচ্ছে একাকী জীবন পার করেন এবং পরে কামাল উদ্দিন আহমেদের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং তখন তার নাম হয় সুফিয়া কামাল। তিনি কামাল উদ্দিনের সাহচর্যে গিয়ে তার কবি প্রতিভার আরো বেশি বিকাশ হয় বলা যায়, কারণ কামাল উদ্দিন সাহেব ছিলেন একজন আইনজীবী। তো সেই ক্ষেত্রে তার অনেক সুযোগ ছিল। তো আজকের যে বিষয়টা আমরা বললাম যে হচ্ছে পটভূমি সম্পর্কে জানবো, এই পটভূমিটা হচ্ছে সৈয়দ নেহাল হোসেনকে নিয়ে। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে তাহারই পড়ে মনে কবিতার পটভূমি এইটুকু,
তো আমি এইটুকুতে সীমাবদ্ধ থাকতেছি না, শুধু এইটুকু হচ্ছে আমি মূল বইয়ের আঙ্গিকে তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আসল কথা হচ্ছে যে মূল বইতে যা আছে তার বাইরেও আমাদের অনেক কিছু আছে। একটা মানুষ এখানে তারে পরে মনে কবিতায় প্রকৃতির সাথে মানুষের জীবনকে মেলানো হয়েছে। তো কিভাবে মেলানো হয়েছে দেখো, এখানে তাহারে পরে মনে কবিতায় দুইটা ঋতুর নাম উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে বসন্ত আর একটা হচ্ছে শীত। অর্থাৎ বসন্ত আমরা জানি যে বসন্তে নতুন ফুল ফুটে, বিভিন্ন মানে প্রকৃতি নতুন সাজে সাজে। ইভেন শীতের সময় আবার সব গাছের সমস্ত পাতা ঝরে যায়, অর্থাৎ রিক্ত একটা শূন্য অবস্থায় থাকে। তো মানুষের জীবনে এরকম দুই ধরনের অবস্থার কথা বলা হচ্ছে। দেখো ঠিক আমাদের লেখিকার জীবনে এই বিষয়টাই ঘটছে যে সৈয়দ নেহাল হোসেন যখন ছিলেন তখন তার জীবনটা ছিল হচ্ছে বসন্তের মতো, কিন্তু হঠাৎ 1932 সালে যখন তিনি মারা গেলেন তখন ওনার জীবনের ঠিক শীতের রিক্ততা বা শূন্যতার মতো একটা হাহাকার, একটা নিস্তব্ধতা, একটা কষ্ট ফুটে ওঠে। এই জন্য বলা হচ্ছে যে এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা, অর্থাৎ তার প্রথম স্বামী যে মারা গেছেন তার বিষয়টা তিনি ফুটে তুলছেন। অর্থাৎ তার স্বামী মারা গেছে, সেই সময় তার কোনো কিছু ভালো লাগতেছিল না, তার প্রভাবটা তার কবিতায়, তার গানে, তার ব্যক্তি জীবনে সমস্ত জায়গায় ইফেক্ট করে। তো বলতেছে দেখো, তারপরে বলছে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে 1932 সালের কবির জীবনের প্রচন্ড শূন্যতা, এই যে এই শূন্যতার সাথেই কবিতায় হচ্ছে শীতের শূন্যতা আর কথা বলা হচ্ছে। তার ব্যক্তি জীবনের কাপড় সাধনার ক্ষেত্রে নেমে আসে এক বিষণ্ণতা, কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততায়, হাহাকারে, তাহার এই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে। আচ্ছা, আমরা এই বিষয়টা বড় করতেছি না, আমরা সরাসরি কবিতায় যাব এবং কবিতার ব্যাখ্যা শুরু করব লাইন বাই লাইন, এবং সবাই শুনবা যে তোমাদের কিন্তু অবহেলা করার সুযোগ নাই, এখানে প্রত্যেকটা শব্দের তোমাদের মিনিং জানতে হবে। প্রয়োজনে সবাই হচ্ছে আমার কথাটা প্রয়োজনে এটা ডাউনলোড করে রাখো, আবার শুনবা তোমরা। কিন্তু আমার কথা ক্লাসে মানে আমি যেগুলো বলবো সব ইফেক্টিভ কথা, এখানে হচ্ছে তোমার কোনো কথাই মানে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তোমরা জানো যে আই এম নিউ ইন ইউটিউব, সো আমার কিছু কথায় প্রবলেম হচ্ছে, আমার কণ্ঠ বা অনেকেই আমার সাউন্ড ইফেক্ট, অর্থাৎ আমি আজকে আগের দিন মোবাইলে ভিডিও করেছিলাম, তো আজকে আমার হচ্ছে ব্যক্তিগত ল্যাপটপে ভিডিওটা করতেছি। তো আজকে আশা করি যে আগের থেকে সাউন্ড ইফেক্ট ভালো হবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা শুরু করি, সবাইকে সালাম জানিয়ে আজকে কবিতা শুরু করছি। বলছে দেখো প্রথম লাইন, হে কবি। বলছে হে কাকে বলা যায় জানো? হে কাকে সম্বোধন করা যায়? খুব প্রিয় বা তুমি খুব ভালোবাসো তাকে। হ্যাঁ, তো এই জায়গায় তোমার আগেই বলে রাখি এই কবিতাটা একটা সংলাপ নির্ভর কবিতা, এটুকু সবাই মনে রাখো। সংলাপ নির্ভর কবিতা, এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে বেগম সুফিয়া কামাল, ইভেন কাল্পনিক চরিত্র, ইভেন আরেকজন আছে হচ্ছে কবি ভক্ত, অর্থাৎ বেগম সুফিয়া কামালের ভক্ত। অর্থাৎ এই দুইজনের মধ্যে একটা কথোপকথন হবে। দেখো কথাটা শুরু হয়েছে হচ্ছে প্রথমে তার কবি ভক্তকে দিয়ে। বলছে দেখো হে কবি নীরব কেন? বলছে দেখো জিজ্ঞেস করছে হে কবি মানে অবাক, কে অবাক? বলছে যে কবি ভক্ত অবাক। বলছে নীরব কেন? বলছে ফাগুন যে এসেছে ধরাই। ঠিক আছে, ফাগুন যে এসেছে ধরাই। আচ্ছা, ফাগুন মানে হচ্ছে ফাল্গুন, আমি এখানে আসলে ফাল্গুন লিখে দিয়েছি, তো এখানে আসলে হবে হচ্ছে বইতে আছে ফাগুন, ফাগুন যে এসেছে ধরাই, তার মানে ফাল্গুন অর্থাৎ বসন্ত, ধরাই মানে পৃথিবীতে। আচ্ছা হে কবি নীরব কেন? অর্থাৎ তুমি চুপ কেন? নীরব মানে সাইলেন্ট, তোমরা জানো ইংলিশ হচ্ছে সাইলেন্ট। চুপ কেন? ফাগুন যে এসেছে ধরা, অর্থাৎ বলতেছে পৃথিবীতে তো এখন বসন্ত এসেছে, তুমি নীরব কেন? অর্থাৎ বলতেছে তুমি নীরব কেন? এই সময় তো তোমার কবিতা, গান, আবৃত্তি, ইভেন তোমার তো জীবনে এরকম এইভাবে থাকার কথা না, তো তুমি এরকম কেন, মানে চুপ করে আছো কেন? বলছে বসন্তে, দেখো বসন্ত আমরা বুঝতেছি বসন্ত একটা ঋতুর নাম, বরিয়া মানে বরণ করে, বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। তুমি লবে না, লবে না মানে নেবে না। কি তব বন্দনায়, তব মানে তোমার, বন্দনাই মানে বন্দনা বা তোমার এটা আসলে বন্দনা বা আরতি এরকম। তো বলছে দেখো কবি হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বলছে কবি তুমি নীরব কেন? পৃথিবীতে তো বসন্ত এসেছে। বলছে তুমি কি বসন্তকে তোমার বন্দনা দিয়ে হচ্ছে বরণ করে নেবে না? তখন দেখো এই লাইন শেষে কবি বলতেছে, কবি কিভাবে বলতেছে, কহিল সে স্নিগ্ধ, স্নিগ্ধ মানে মায়াবী, আখি মানে চোখ। বলছে সে মায়াবী চোখ তোরে বলছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি,
দক্ষিণ দুয়ার বলতে এখানে দক্ষিণা বাতাসের কথা বলা হচ্ছে। দুয়ার বলতে আসলে দরজা, দক্ষিণ মানে দক্ষিণের দরজা খুলে গেছে, অর্থাৎ দক্ষিণের দরজা খুলে গেছে জিজ্ঞাসা করতেছে কে? কবি ভক্তকে। বলছে কেন জিজ্ঞেস করতেছে, মানে যে বলছে যে বসন্ত আসছে, আসলে বসন্তের একটা বাতাস বা হচ্ছে রূপ রঙের যে পরিবর্তন আসে সেটা বোঝানোর ক্ষেত্রে বলছে দেখো বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, জিজ্ঞেস করতেছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, বলছে ফুটেছে কি আমের মুকুল, বলছে দক্ষিণা সমীর, বলছে দক্ষিণা মানে দক্ষিণ, সমীর মানে বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। বলতেছে যে কবি চিহ্ন আঁকে দিলে বলছে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, বাতাবি নেবুর ফুল কি ফুটেছে, আমের মুকুল কি এসেছে, বলছে দক্ষিণের বাতাস কি গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে, অর্থাৎ আমের, লেবুর, তারপর হচ্ছে বিভিন্ন যে পরিবেশের যে নতুন রূপ রস, তার সাথে কি বাতাসের যে সংমিশ্রণ সেটা কি হয়েছে। বলছে এখনো দেখনি তুমি, কবি ভক্ত বলছে এখনো দেখনি তুমি, কহিলাম। বলছে কে বলছে? কবি ভক্ত বলছে যে হ্যাঁ সবই তো আসছে, তুমি এখনো দেখনি। বলছে কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, বলছে বললাম। কেন তুমি? বললাম বলতে এখানে আসলে জিজ্ঞেস করেছে, দেখো জিজ্ঞাসাবাদের একটা চিহ্ন আছে, কেন উন্মনা মানে আনমনা, অর্থাৎ যার মন আসলে এইদিকে নাই, এরকম একটা বিষয়। বলছে দেখো কেন কবি আজ এমন উন্মনা তুমি, উন্মনা মানে আনমনা। বলছে কোথায় তব, বলছে তব মানে তোমার, নব মানে নতুন, পুষ্প সাজ মানে ফুলের সাজ। বলছে যে কেন কবি আজ উন্মনা তুমি, কোথায় তব নব পুষ্প সাজ, বলছে তোমার নতুন পুষ্প সাজ কোথায়। বলছে কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে মানে অনেক দূরে তাকাইছে, ধরো কথা বলতে অনেক দূরে তাকাইছে, তাকায় বলছে অলোক মানে অলক্ষ্য মানে খেয়াল নাই যার। বলছে পাথার, বলছে অলোকের পাথার বাইয়া, বুঝছো। বলছে দেখো অলোকের পাথার বাইয়া, বলছো আনমনে অন্যদিকে তাকায় বলতেছে তরি তার এসেছে কি, তরি মানে ছোট নৌকা, বলছে বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে, অর্থাৎ বলতেছে যে অলোকের পাথার ভাইয়া সে বলতেছে যে তরি কি এসেছে, আগমনী গান কি হয়েছে, সে কি আমাকে ডেকেছে, শুনি নাই রাখিনি সন্ধান। বলতেছে যে তরি কি এসেছে, আগমনী গানও বেজেছে, বাট আমি শুনি নাই, কারণ কবির এই যে ব্যক্তিগত জীবনের যে স্থায়িত্ব, তার স্বামী যে মারা গেছে সেই বিরহ বা রিক্ততা শূন্যতা এখানে আসলে বোঝানো হয়েছে। চলো আমরা পরবর্তীতে যাই। বলছে কহিলাম ওগো কবি, বলছে যে কবি ভক্ত বলছে কহিলাম মানে বললাম, ওগো কবি রচিয়া লহনা আজও গীতি, বলছে যে গীতি মানে গান। বলছে যে কহিলাম ওগো কবি, বলছে কবি ভক্ত বলছে যে আজকে তুমি গান রচনা করো। বলছে বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি, বলতেছে আমি বসন্তের যে প্রকৃতির সৌন্দর্য এর বন্দনা আমি তোমার কণ্ঠে শুনতে চাই, এটা আমার আবদার, মিনতি, প্রার্থনা। মিনতি শব্দের অর্থ আবদার, প্রার্থনা, এখানে আবদার অর্থে ব্যবহার করা হয়েছে। বলছিল দেখো তারপরে কবি কি বলছে, কহিল সে মৃদু মধু স্বরে, বলছে আস্তে করে সুন্দর একটা স্বরে বলছে নাই হইল না হোক এবারে, বলছে এই বছর তো চলেই গেছে, তো এই বছর আর না হোক, বলছে আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া বরিয়া, বসন্তরে আনিতে বরিয়া, সরি এখানে আমার একটু মিস্টেক, বসন্তরে আনিতে বরিয়া, বলছে আমার গাহিতে গান বলছে আমার গাহিতে গান, বলছে আমাকে গান গাইতে বসন্ত রানীতে ধরিয়া রহেনি সে ভুলে নিত, এসেছে তো ফাল্গুন সরিয়া। বলতেছে আমি গান গাইনি, বসন্তকে আনিতে ধরিয়া অর্থাৎ বরিয়া মানে বরণ করিনি, রহেনি সে ভুলে নিত, এসেছে তো ফাল্গুন সরিয়া মানে স্মরণ করিয়া, ফাল্গুন অর্থাৎ বলতেছে আমি তো গান বলিনি, আমি তো হচ্ছে বরণ করিনি, কিন্তু সে তো ঠিকই ফাল্গুনকে স্মরণ করে পৃথিবীতে চলে আসছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ বলছে আমি তাকে যদিও আমি তাকে হচ্ছে করিনি, আলিঙ্গন করিনি, কিন্তু সে কিন্তু পৃথিবীর নিয়মে অর্থাৎ পৃথিবীর যে অমোঘ নিয়ম একের পর এক চলে আসবে, ব্যাপারটা বলার চেষ্টা করছে যে আমি না করলে কি, সে তো চলে এসেছে, তাকে তুমি উপভোগ করো। বলছে কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, বলতেছে যে কবি ভক্ত বলছে যে তোমাকে না বলে চলে আসছে এই জন্য কি তুমি অভিমান করেছো, বলছে যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, বলছে যদিও সে তোমাকে না বলে আসছে কিন্তু তুমি এরকম অবহেলা করলা বা এরকম বৃথা করলে, এটা কিন্তু ঠিক হয়নি, এরকম একটা ব্যাপার। তো বলছে কহিল সে পরম হেলায়, বলছে সে পরম অবহেলায়, বলতেছে দেখো বৃথা কেন, কেন বৃথা হবে, বৃথা না তো, ফাগুন বেলায়
বলছে ফাগুন বেলা বৃথা হয়নি, ফুল কি ফোটেনি শাখে? বলছে ফাগুনের ফুল কি শাখে মানে ডালে, বলছে ডালে কি ফুল ফুটেনি? বলছে পুষ্পারতি, বলছে পুষ্পের আরতি অর্থাৎ ফুলের আরতি বা বন্দনা। লভেনি কি ঋতুর রাজন? বলছে যে ফুলের আরতি কি ঋতুর রাজন। ঋতুর রাজন বলতে এখানে বসন্ত ঋতুকে মানে বলা হচ্ছে। ঋতুর রাজন মানে হচ্ছে ঋতুরাজ যাকে বলা হয়। বলছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। মাধবী কুড়ি অর্থাৎ হচ্ছে বাসন্তী লতা, যেটা মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করেনি সে অর্ঘ্য বিরোচন, অর্থাৎ বলতেছে অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি রচনা, অঞ্জলি রচনা। তো দেখো বলতেছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, বলছে মাধবী কুড়ির বুকে কি তুমি গন্ধ পাওনি? বলছে ফুল কি শাখে ফুটে ডালে ফুটে নেই, পুষ্পারতি লভনী কি ঋতুর রাজন? বলছে পুষ্পারতি কি ঋতুর রাজন নেয়নি। বলছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, করেনি সে অর্ঘ্য বিরোচন। দেখো খুবই মজার একটা মানে কবিতা। দেখো একের উপর একে। আর আমাদের আর একটা আছে, দেখো হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা। বলছে হোক, বলছে বসন্তের সমস্ত কিছু আসছে, যে মাধবী কুড়ির বুকে গন্ধ আছে, তরি আসছে, নতুন আগমনী গান বাজছে, ঋতুর রাজন, সবকিছুই হোক, কিন্তু তবু বসন্তের প্রতি কেন এই তীব্র, বলছে তোমার কেন এই তীব্র বিমুখতা আমাকে একটু বলো। বলছে কহিলাম উপেক্ষায়, কে? কবি। উপেক্ষায় মানে ছাড়ায় যাওয়ার চেষ্টা, উপেক্ষা, যেটা উপেক্ষা করা একটা ব্যাপার তোমরা জানো। বলছে ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ঋতুরাজে বলছে ঋতুর রাজা যে বসন্তকে তুমি কেন এই ব্যথা দিলা, অর্থাৎ তার সে আসলো, তুমি কোনো কবিতা কোনো কবিতা রচনা করনি, কোনো গান লিখনি, তুমি তাকে আলিঙ্গন করনি। বলছে কহিল কাছে সরে আসি। বলছে সে তখন একটু মানে কবি ভক্তের কাছে সরে আসে। বলছে দেখো কুহেলি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে তোমার সরি দাঁড়াও একটু ভুলে গেছি। কুহেলি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, সরি। বলছে কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরি মানে চাদর, তলে মাঘের সন্ন্যাসী। বলছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কুহেলির চাদর, উত্তরি অর্থ হচ্ছে কুহেলি অর্থ কুয়াশা, উত্তর অর্থ চাদর, তলে মাঘের সন্ন্যাসী। অর্থাৎ মাঘের সন্ন্যাসী বলতে মাঘ মাসে আমাদের দেশে আমরা সবাই জানি যে শীত ঋতু থাকে, তো শীত ঋতুকে এখানে বলা হচ্ছে সন্ন্যাসী, যারা একা একা থাকে। অর্থাৎ বলছে যে এই মাঘ মাসে যে মানে সম্পূর্ণ থাকে আর কি একা একা, এরকম একটা ব্যাপার। অর্থাৎ এখানে শীত ঋতুকে বোঝানো হয়েছে। অনেক সময় আসবে মাঘের সন্ন্যাসী বলতে, তারে পরে মানে কবিতায় কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ শীত ঋতুকে। বলছে দেখো কুহিলির তলে মাঘের সন্ন্যাসী। বলছে গিয়াছে চলিয়া ধীরে, বলছে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। বলছে যে আস্তে আস্তে কি হয়েছে, মাঘের সন্ন্যাসী চলে গেছে, বলছে পুষ্প শূন্য, অর্থাৎ পুষ্প মানে কি ফুল, বলছে ফুল শূন্য দিগন্তের পথে, দিক প্লাস অন্ত মানে অনেক দূর, যার যে দিকের কোনো শেষ নাই, দিগন্তের পথে। রিক্ত হস্তে, রিক্ত মানে শূন্য বা খালি, খালি হাতে। বলছে তাহারেই পড়ে মানে ভুলিতে পারি না কোনো মতে। বলছে তাহারেই অর্থাৎ বলছে যে দিগন্তের দিকে খালি হাতে চলে গেছে, আমার শুধু তাকেই মনে পড়ে। তো আমরা কবিতাটা দেখলাম। এখন কবিতার আমাদের হচ্ছে যে বিষয়টা হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি তেমন কিছু নাই। পাঠ পরিচিতি হচ্ছে তাহারেই পড়ে মানে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক তাৎপর্য অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। আমি পূর্বে এগুলো বলেছি। দেখো শেষে তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কবিতার আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে নাটকীয়তা, অর্থাৎ এখানে দেখো কবি এবং কবি ভক্তের মধ্যে কথা হচ্ছে একটা নাটকীয়তার সৃষ্টি হয়েছে। এবং গঠনরীতির দিক থেকে এটা সংলাপ নির্ভর গঠনরীতি। তোমরা বুঝছো যে দুইজন মানুষ যখন কথোপকথন হয় দুইজন মানুষের মধ্যে, তখন সেটা সংলাপ বা ডায়লগ হয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সংলাপ নির্ভর। বলতেছে তোমরা সবাই জানো তাহারে পড়ে মনে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তো এখন আমরা হচ্ছে আমাদের যে কবিতাটা পড়লাম, কবিতায় তোমাদের যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আমি তোমাদের সেই বিষয়ে কারো প্রশ্ন থেকে থাকলে তোমরা জানাবা, আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দেব। আর তোমাদের হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনো, আমার চ্যানেলে আমাকে হচ্ছে সামনে আগানোর জন্য তোমাদের এইটুকু উৎসাহই যথেষ্ট বলে আমি মনে করি। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখানে একটা লাইকও দিবা, আর আমাকে সামনে নেওয়ার জন্য সবাই দেখবা। আমার কথাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবা। আমি জানি অনেক চ্যানেল আছে, তো তার মধ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য
চেষ্টা করছি তোমাদের জন্যই কাজ করছি। যদি পারো তো তোমরা আমাকে হেল্প করো। আর সবাই আমার ভিডিও অবশ্যই দেখবা। শেষে আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলি কবিতার উপরে। সেটা হচ্ছে কবিতায় হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে যে কবির স্বামী মারা যায় 1932 সালে হঠাৎ, অর্থাৎ তিনি তার 11 বছর বয়সে তার সাথে তার বিবাহ হয়েছিল। তো বিয়ের কিছুদিন পরেই অর্থাৎ 11 বছর, তখন লেখিকার খুব বেশি বয়স ছিল না। লেখিকার খুব বেশি বয়স ছিল না, ইভেন সেই সময় তার কবি প্রতিভার কেবল উন্মেষ ঘটছিল। তো এই পরিস্থিতিতে আসলে তার জন্য এটা নেওয়া খুবই টাফ হয়ে যাচ্ছিল। তো এই জন্য আসলে তার ব্যক্তিগত জীবনের যে একটা উত্থান পতন, অর্থাৎ একজন মানুষ তার জীবন থেকে চলে গেলে তার যে ভাবমূর্তি বা তার জীবনের উপর দিয়ে আসলে যেটা যায়, সেটাই এই কবিতার মুখ্য বিষয়। তো এই কবিতা সম্পর্কে যদি কারোর কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে হচ্ছে জানার জন্য আমাকে বলবা। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটা জানাই দেবো। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করছি।